বাংলাদেশ মালয়েশিয়া প্রধানমন্ত্রী বৈঠক, সমঝোতা স্মারক সই, চীনে পৌঁছেছেন তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, ঢাকাসহ কয়েক জেলায় সেনা এবং বিজিবি মোতায়েন। রাজধানী থেকে বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্ত ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, পরিকল্পিত যোগাযোগ হাব তৈরির পরামর্শ। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। মেসির জোড়া গোল, বিশ্বকাপের সর্বাধিক রেকর্ড, বাঁধভাঙা উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের মাঝে। উৎসবে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মেসি ভক্তদের অভূতপূর্ব উন্মাদনা উপভোগ করে আর্জেন্টিনা থেকে ছুটে আসা ভ্রমণ লেখক এবং কন্টেন্ট নির্মাতারা। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। নীল সাদার জনসমুদ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন পরিণত হয়েছে এক টুকরা আর্জেন্টিনায়। কথায় আছে, প্রেম যতটা প্রগাঢ়, লড়াই ততটাই বারুদ মাখা। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির পেনাল্টি মিসে খেলার শুরুতে দর্শকদের খানিকটা হতাশা করলেও এতটুকুও কমেনি সমর্থকদের বিশ্বাস। অবশ্যই আমি প্রত্যাশা করি যে আর্জেন্টিনা আজকেও জিতবে অস্ট্রিয়ার সাথে, বাকিটা দেখা যাক, বাট আমরা প্রত্যাশাবাদী। অস্ট্রিয়া অনেক স্ট্রং টিম, আশা করি মেসি হ্যাট্রিক করবে আবারও, আর আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 38 মিনিটে মেসির পায়ের জাদুতে বল খোঁজে জালের ঠিকানা। আর্জেন্টাইন শিবিরে তখন বাঁধভাঙা উল্লাস। হবেই না কেন, মেসি ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বড় পর্দায় বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের কীর্তি গড়ার মুহূর্তে মাতোয়ারা দর্শকরা। সেই উল্লাস আরও বাড়ে ম্যাচের শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় ঝলকে। সমর্থকদের আনন্দের ষোলকলা পূর্ণ হয় ফুটবলের জাদুকরের দ্বিতীয় গোলে। মেসি মেসি ধ্বনিতে মুখর হয় হাজারো কণ্ঠে। মেসি তো এক গোল দিয়ে আমাদেরকে বুঝাই দিয়েছে, সাথে আমার ভাইকে একটা বোনাস হিসেবে দিয়েছে। বোনাস 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 মেসি। এক্সাইটমেন্টটা একটু ওভারওয়েমিং লাগছে, বাট গোলটা ছিল অ্যামেজিং। মেসি আজকে আর্জেন্টিনা 5টা গোলের মধ্যে মেসি 5টা স্কোর করেছে, এন্ড উই এক্সপেক্টেড আ হ্যাট্রিক টুডে। বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা দেখতে বাংলাদেশে ছুটে এসেছেন দেশটির ভ্রমণ লেখক ও কন্টেন্ট নির্মাতারা। ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মহসিন হলে সবার সঙ্গে খেলা উপভোগ করেন তারাও। So many Argentine jerseys, so Argentine fans that I feel I am in Argentina. মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত করায় বিশ্বকাপ জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়া সফর শেষে এখন চীনের তারেক রহমান। গতরাতে পৌঁছান তিনি। আজ বেশ কয়েকটা কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চীন সফরে প্রায় 1.5 ডজন চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে সফরে। এছাড়া প্রধানমন্ত্রী অংশ নেবেন সামার ডাভোসে। চীনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, দেশে বেইজিংয়ের বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। সুমন আহমেদের ক্যামেরায় চীনের ডালিয়ান থেকে আরও জানাচ্ছেন আশিক প্রিন্স। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীন। দেশটির দালিয়ান শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী সামার ডাভোস। এতে অংশ নিতে এরই মধ্যে আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য উদ্ভাবন। সামার ডাভোসে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও। পরে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্টের সাথে। সই হবে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। যদি বাংলাদেশের পণ্য চীনা বাজারে প্রবেশ করতে চায় তাহলে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা হয় দেশটির সাংবাদিক ওয়াং ছুয়াং জিনিয়ার সাথে। জানালেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচকভাবেই দেখছে চীন। সুযোগ রয়েছে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও। চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা সুযোগ বেশি, কিন্তু চ্যালেঞ্জও অনেক বেশি। এবং দু দেশের মধ্যে আসলে তো অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে আসলে একটি ভারসাম্যহীন যে অবস্থা রয়েছে। আমার মনে হয় যে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। কথা হয় চীনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সাথেও। এ সময় তারা গুরুত্ব দেন ব্যবসা, বিনিয়োগ ও শিক্ষার ক্ষেত্রে বর্তমানে যেসব চ্যালেঞ্জ আছে তা দূর করার। চায়নার সাথে সম্পর্ক হইলে বাংলাদেশেরই লাভ।
বাংলাদেশের ব্যবসা সেক্টর বাড়বে, বাংলাদেশের ইনভেস্টমেন্ট হবে, চাইনিজ ইনভেস্টররা যাবে, বাংলাদেশের কর্মসংস্থানের যে সুযোগ সেটা বৃদ্ধি হবে। আশা করি প্রধানমন্ত্রীর সফরে এই শিক্ষা খাতটা আরও শক্তিশালী হবে। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপটা হিউজ, সো এই গ্যাপটাতে কমাইতে হইলে আপনি চায়না কিন্তু খুবই আন্তরিক। এই চীন সফর দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং জনগণের ভিতরে সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা দিবে। এই সফরে চীনের বিভিন্ন ব্যবসায়ীর সাথেও বৈঠক করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন তারেক রহমান। তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে যাবে বলে মনে করছেন দুই দেশের সংশ্লিষ্টরা। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, দালিয়ান, চীন। যানজট মুক্ত করতে রাজধানী থেকে বাস টার্মিনাল সরানোর সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে ঢাকার বাইরে স্থাপন হতে যাওয়া 4টি টার্মিনালে পূর্ণাঙ্গ যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা যাত্রীরা যাতে কাঁচপুর, কেরানীগঞ্জ, হেমায়েতপুর এবং পূর্বাচল থেকে রাজধানীতে সহজে ঢুকতে বা বের হতে পারে সেটি নিশ্চিত করার জোর তাগিদ থাকে। না হলে উল্টো রাজধানীতে যানজট বাড়বে বলে আশঙ্কা যোগাযোগ বিশেষজ্ঞদের। ব্যস্ত শহরে মানুষের বাড়ি ফেরার এই তাড়া প্রতিদিনের, কিন্তু রাস্তায় নামতেই যেন সব থমকে যায়। রাজধানীর মহাখালীর ব্যস্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা দূরপাল্লার গাড়ি, কোথাও কোথাও মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালেও একই চিত্র। ঢাকার এই 4টি টার্মিনাল দিয়ে প্রতিদিন 20 থেকে 25 হাজার বাস চলাচল করে সারা দেশের কয়েকশো রুটে, আর মানুষের যাতায়াত 2 লক্ষাধিক, যা চাপ তৈরি করে রাজধানীতে। তাই টার্মিনাল কেন্দ্রিক যানজটে দীর্ঘদিন ধরে নাকাল রাজধানীবাসীকে স্বস্তি দিতে ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনার কথা জানায় সরকার। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। গাবতলী টার্মিনাল স্থানান্তর হবে হেমায়েতপুরে, সায়দাবাদ কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জ ও মহাখালী টার্মিনাল যাবে পূর্বাচলায়। এখান তো গাবতলী একটা পজিশনে, হেমায়েতপুর গেলে আরও সমস্যা হবে, আমাদের কষ্ট বেড়ে যাবে। শহরে যানজট কমে গেলে আমরা ওভারঅল যারা পরীক্ষার্থী আসি এরা সহজেই আমরা হলে যেতে পারবো পরীক্ষা দেওয়ার জন্য। অবশ্য টার্মিনাল সরানোর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনালটা আছে, এটাকে শহর থেকে দূরে নিয়ে ভেতরে যে থেকে যাবে পুরনোটা, এটাকে ইন্ট্রাসিটি বা সিটি বাস টার্মিনাল করে ফেললে কিছুটা উপযোগিতা পাওয়া যাবে। যাত্রী চাহিদা অনুযায়ী আমার বাসের সংখ্যা নির্ধারণ, কোম্পানিগুলিকে ফ্র্যাঞ্চাইজ করা বা মালিকগুলিকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা এবং ডিপোকে ডেপো এবং টার্মিনালকে টার্মিনাল হিসেবে ফাংশন করতে দেওয়া, এই কাজগুলো যদি না করেন, শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করে, আমার মনে হয় না এটা একটা সাস্টেনেবল বা টেকসই সমাধান হবে। তো সরকারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে অস্থায়ী। তাদের মতে স্বল্প মেয়াদী নয়, পরিকল্পনা দীর্ঘমেয়াদী না হলে জনগণের ভোগান্তি বাড়বে। এজন্য ঢাকার বাইরের টার্মিনাল ঘিরে পরিকল্পিত যোগাযোগ হাব তৈরির পরামর্শ তাদের। একটা বাসে প্রায় 50 জন যাত্রী থাকে, এই যাত্রীগুলি যদি আলাদা আলাদা ট্রিপ নেওয়া শুরু করে তাহলে 50টা ট্রিপ তৈরি হবে। কেউ অটোরিকশা, কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার বা কেউ বাসে যদি উঠে পড়ে, যদি সিটি বাসের কানেক্টিভিটিও থাকে, তাহলে সড়কে তো আমি দেখছি শহর এবং শহরতলির মধ্যে যে সংযোগস্থল, সেখানে একটা চাপ তৈরি হওয়ার একটা ঝুঁকি আছে। সিটির ফিডার বাস থাকে টার্মিনাল ভিত্তিক, এবং টার্মিনালে উঠানামার জন্য এই ফিডারগুলি যদি ব্যবহার হয়, ছোট ছোট গাড়ি বাড়বে না। আমি যদি এই সমন্বয়টা না করি, ছোট ছোট গাড়ি বেড়ে যানজটের কিন্তু এটা একটা বড় নিয়ামক হবে, অর্থাৎ হিতে বিপরীত হবে। একই সাথে ঢাকার ইনার ও আউটার সার্কুলার রোডে সংযোগ ঘটানোর পাশাপাশি মানসম্মত গণপরিবহন নামানোর পরামর্শ দেন এই যোগাযোগ বিশেষজ্ঞরা। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা এবং বিজিবি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর এবং চট্টগ্রামে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এসব এলাকায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 9 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন আহসান সাদিক। তার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আসলে কার্যক্রম কেমন দেখছেন এবং সেখানে সেনা মোতায়েনের কি খবরাখবর আছে আপনার কাছে? মুচ্ছনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে বর্ষপূর্তি সেটিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যাঘাত না ঘটে সেই জন্য নারায়ণগঞ্জ সহ যে 6 জেলাতে মোতায়েন হচ্ছে। তো সেটির যদি বলি তাহলে সকাল থেকে কিন্তু মাঠে মধ্যরাত থেকেই বলা যায় যে মাঠে কিন্তু সেনাবাহিনী তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত করছেন। তো এই ক্ষেত্রে মোট 6টি ইউনিটে ভাগ করে কিন্তু তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, যে নারায়ণগঞ্জে তাদের কার্যক্রমটি পরিচালনা করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শুধু সেনাবাহিনী নয়, নারায়ণগঞ্জে এই সাথে মধ্যরাত থেকেই কিন্তু আমরা আসলে পুলিশ এবং র্যাবের কার্যক্রম কিন্তু বা তাদের যে টহল সেটিকে নারায়ণগঞ্জে অব্যাহত থাকতে দেখেছি এবং সেই সাথে বিএনপি এবং এনসিপি এবং তারা নানা রকমের মিছিল করেছে। তো বলা যায় যে প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে, আসলে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলার যে সকল সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করে যাবেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। মুচ্ছনা। আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, যারা ছিলেন সেখানকার খবরাখবর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জ্বালানি তেল রপ্তানিতে ইরানের ওপর থেকে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় আগামী 21 আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের পরই ওয়াশিংটনের কাছ থেকে এলো বড় সিদ্ধান্তের ঘোষণা। ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ওয়াশিংটন। সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নতুন লাইসেন্স অনুযায়ী আগামী 21 আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে ইরানকে। একই সঙ্গে এসব বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা এবং পরিবহন সেবার ক্ষেত্রেও দেওয়া হয়েছে ছাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান, তবে উত্তর কোরিয়া বা কিউবার মতো দেশগুলোর সাথে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রথম ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর পারমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে আরও কঠোর নিষেধাজ্ঞা যোগ হয়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে চীনের স্বাধীন তেল শোধনাগারগুলো। 2018 সালে নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ক ছিল ইরানি তেলের বড় বাজার। যুদ্ধাবসানে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা হওয়ার পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। অন্তর্বর্তী চুক্তি এবং শান্তি আলোচনায় অগ্রগতির খবরের পর কমতে শুরু করেছে তেলের দাম। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24।